বিসমিল্লাহির রহমানির রহিম। লায়ন্স স্কুল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষার্থীদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমরা আলোচনা করতেছিলাম সামষ্টিক পর্যায়ে উৎপাদন। এর আগের দুটো ক্লাসে আমরা আলোচনা করেছি মোট জাতীয় উৎপাদন আর একটা হচ্ছে কি নিট জাতীয় উৎপাদন। আর দুটো ধারণা আছে, আমরা আজকে এই দুটো আলোচনা করবো। আজকে আলোচনা করবো মোট দেশজ উৎপাদন আর একটা হচ্ছে কি নিট দেশজ উৎপাদন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথমে এটা আগে আলোচনা করি মোট দেশজ উৎপাদন। দেশজ উৎপাদন বা অভ্যন্তরীণ বা মোট অভ্যন্তরীণ উৎপাদন বা অভ্যন্তরীণ মোট উৎপাদন। আচ্ছা, এটাকে আমরা বলি জিডিপি। জিডিপি মানে গ্রস, GROSS, গ্রস ডোমেস্টিক, DOMES ডোমেস্টিক প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট। গ্রস মানে মোট, ডোমেস্টিক মানে অভ্যন্তরীণ, প্রোডাক্ট মানে তো উৎপাদন। আচ্ছা, আমরা এর আগে যে দুটো আলোচনা করছি ঠিক সংজ্ঞাটা বা এটা কাকে বলে সেটা একই ধরনের এখানে। তাহলে আমরা কি বলবো, কারণ যে চারটা ধরনের আলোচনা করতেছি এটা কিন্তু তোমার সব একই রকমের, তবে একটু নামের সঙ্গে সঙ্গে একটু ভিন্নতা আছে। যেমন এখানে মোট দেশজ উৎপাদন বা এটাকে বলা হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন, অর্থাৎ একটা দেশের অভ্যন্তরে এক বছরে হিসাব তো সবসময় থাকবে যে একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, নির্দিষ্ট সময় বলতে এক বছর, ঠিক আছে, এক বছরে দেশের ভৌগোলিক সীমারেখা, প্রত্যেকটা দেশের একটা আয়তন আছে, একটা অবস্থান আছে, অর্থাৎ ওই দেশের নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানের মধ্যে যে পরিমাণ বস্তুগত বা অবস্তুগত দ্রব্য সামগ্রী বা সেবা কর্ম উৎপাদন হয় তার যে বাজার মূল্য, তার যে আর্থিক মূল্য, সেটাকে বলা হচ্ছে মোট দেশজ উৎপাদন। অর্থাৎ দেশের অভ্যন্তরে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে, মনে করো বাংলাদেশটা মনে করি একটা দেশ, এই দেশের অভ্যন্তরে এক বছরে এই দেশের অভ্যন্তরে বসবাসরত সকল নাগরিক, এখন এখানে দেশীয় হইতে পারে বিদেশি হতে পারে, কারণ ওই ভৌগোলিক সীমারেখার মধ্যে, ঠিক আছে, যে পরিমাণ বস্তুগত সামগ্রী বা দ্রব্য উৎপাদন হয় তার যে বাজার মূল্য বা আর্থিক মূল্য, সেটাকে বলা হচ্ছে মোট দেশজ উৎপাদন। ঠিক আছে, আচ্ছা দেখো, জিডিপিতে নির্ণয়ের ক্ষেত্রে যখন নির্ণয় করব কি করতে হবে, যে দেশের অভ্যন্তরে কর্মরত দেশি বিদেশি, যেটা বললাম যে দেশের অভ্যন্তরে, অর্থাৎ যে দেশের আমরা জিডিপি হিসাব করব সেই সময় তোমার কর্মরত দেশি বিদেশি সকল নাগরিক, মনে করো আমাদের দেশের লোক সংখ্যা 16 কোটি, মনে করো 8 কোটি লোক কর্মক্ষম, এই লোকদের উৎপাদন এবং বিদেশি মনে করো আছে 10 লক্ষ চাকস, হ্যাঁ, এদের উৎপাদন এই দুটো যোগ হবে, মানে আমাদের দেশের লোকদের আয় এবং বিদেশি লোক যারা ওই সময় থাকবে আমাদের দেশে, তাদের দ্বারা উৎপাদিত পণ্য বা দ্রব্যের আর্থিক মূল্য একসঙ্গে যোগ হবে। ঠিক আছে, কিন্তু আর একটা জিনিস খেয়াল রাখবা, যে ওই সময়ে আমাদের দেশের লোক যারা বাইরে আছে, তাদের উৎপাদন বা তাদের আয়ের হিসাবটা কিন্তু জিডিপিতে হবে না, এটা একটু খেয়াল রাখবা। তাহলে কি করতে হবে, যে মোট দেশজ উৎপাদন হচ্ছে যে একটা দেশের অভ্যন্তরে এক বছরে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে যারা থাকে তাদের দ্বারা উৎপাদিত যে কোনো পণ্য বা সেবার আর্থিক মূল্য বা বাজার মূল্যকে বলা হচ্ছে মোট দেশজ উৎপাদন। এখন মনে করো ওই সময়ে এখানে দেশি বিদেশি যেই লোকই থাকুক না কেন, যারাই কাজ করুক না কেন, যাদের দ্বারাই তোমার পণ্য উৎপাদন হোক না কেন, সমস্ত হিসাব এই জিডিপিতে আসবে। কিন্তু আমাদের দেশের লোক যারা বাইরে আছে ওই সময় যারা, সেই হিসাবটা এখানে আসবে না, শুধু এইটুকু একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা নির্ণয়ের সূত্র হচ্ছে কি, জিডিপি ইকুয়াল টু, এর আগে শুধুমাত্র
প্লাস আই প্লাস জি। শুধু এটুকু খেয়াল রাখবা যে জিডিপি নির্ণয়ের সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি। একটু উপরে লিখি জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। সিতে কি কনজামশন এক্সপেন্ডিচার মানে ভোগ ব্যয়, এর আগে লিখে দিয়েছি কনজামশন এক্সপেন্ডিচার। আর আই হলো সি, আই হলো ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, আর জি হলো কি সরকারি ব্যয়, হ্যাঁ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। খুব ছোট্ট সূত্র। এর আগে আমরা যে সূত্রটা পড়ছি মোট জাতীয় সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, শুধু নিট রপ্তানি বা আয়টা বাদ যায়, শুধু এইটুকু হবে সি প্লাস আই প্লাস, যেটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে মোটামুটি এটা গেল মোট দেশজ উৎপাদন। এটা কিন্তু খুব সহজ। তাহলে আমি আবার বলতেছি যে একটা দেশের অভ্যন্তরে সাধারণত এক বছরে নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে যারা বসবাস করে তাদের দ্বারা উৎপাদিত পণ্য বা সেবার আর্থিক মূল্য বা বাজার মূল্যকে বলা হচ্ছে জিডিপি। অর্থাৎ ওই সময় দেশের অভ্যন্তরে দেশি লোক বা বিদেশি লোক যারাই থাকুক না কেন, যারাই উৎপাদন কর্মকাণ্ডে নিয়োজিত থাকবে না কেন, তাদের উৎপাদিত পণ্য বা সেবার আর্থিক মূল্য বা বাজার মূল্যটা হচ্ছে জিডিপি। জিডিপি নির্ণয়ের সূত্র এটা খেয়াল রাখা আছে। এরপরে আলোচনা করবো নিট দেশজ উৎপাদন, মানে সংক্ষেপে আলোচনা করতেছি, ইনশাল্লাহ পরে আবার আলোচনা হবে। এরপর আলোচনা করব কি এনডিপি। এনডিপি এটা হচ্ছে কি নিট ন্যাশনাল নিট ডোমেস্টিক প্রোডাক্ট। নিট মানে মোট নিট দেশজ উৎপাদন, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এই জিডিপিটা মনে থাকে, আমরা যেমন প্রথমে পড়ছি জিএনপি থেকে অপচয়জনিত ব্যয় বাদ দিলে যা থাকে তাই যেটা থাকে সেটাকে আমরা বলি কি এনএনপি। সেরকম এখন এই যে মনে করো এটা হচ্ছে কি এই জিডিপিতে, তো মনে করো যখন পণ্যগুলো উৎপাদন হয়, হ্যাঁ যন্ত্রপাতি, কল কবজা, ভূমি, আসবাবপত্র, দালান কোঠা, এগুলো যখন উৎপাদন কাজে নিয়োজিত থাকে তখন কিন্তু তার একটা অপচয় হয়, হ্যাঁ তোমার কি বলে ওই মানে কি বলে ওই মূলধন জাতীয় সয় সম্পদগুলো ক্ষয়প্রাপ্ত হয়, তার একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা এখান থেকে বাদ দিলে, মানে আমি সংক্ষেপে বলতেছি এনডিপি সমান হবে কি জিডিপি মাইনাস সিএ ডিসি বা সিসিএ। এটা সূত্রটা আগে লিখলাম। তো সংজ্ঞাটা আমরা কি বলবো, যে একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে, হ্যাঁ যে সকল চূড়ান্ত দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন হয় তার বাজার মূল্যকে বলা হয় মোট দেশজ উৎপাদন। আর এই মোট দেশজ উৎপাদনের ব্যবহার বা ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলা হচ্ছে নিট দেশজ উৎপাদন। কারণ আমরা কিভাবে বলবো, আবার বলতেছি যে একটা দেশের নির্দিষ্ট সময় নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন হয় তার মূল্যকে, আর্থিক মূল্যকে বলা হচ্ছে জিডিপি। ওই জিডিপি থেকে তোমার কি বলে ব্যবহার বা দেশজ উৎপাদন থেকে ব্যবহার বা ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যেটা থাকবে সেটাকে বলা হয় এনডিপি। অর্থাৎ জিডিপিতে যখন পণ্য সামগ্রী উৎপাদন হয়, এই পণ্য সামগ্রী উৎপাদনের সময় যে মূলধন জাতীয় সয় সম্পদের ক্ষয়ক্ষতি বা তোমার এগুলো হয়, এগুলো বাদ দিলে যেটা অবশিষ্ট থাকে সেটাকে বলে এনডিপি। তাহলে এনডিপির সূত্র হচ্ছে কি জিডিপি মাইনাস ডিসি। তাহলে জিডিপির সূত্রটা কি, মনে করলাম সি প্লাস আই প্লাস জি, এটা লেখা যায় মাইনাস ডিসি অবলিক সিসিএ।
ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা সূত্র, মূল সূত্র হচ্ছে এটা জিডিপি মাইনাস ডিসি বা সিসি। এটাকে যেহেতু জিডিপি হচ্ছে কি জিডিপির সূত্র হচ্ছে ওই যে আমরা এর আগে লিখছি সি প্লাস আই প্লাস জি, আর এখানে মাইনাস ডিসি। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার 4 নাম্বার। তাহলে দেখো আমরা এখানে কয়েকটা সূত্র পেলাম, আমি আবার সূত্রগুলো একটু প্রথম থেকে লিখে দিই। মানে অঙ্ক করার সময় আমাদের এই সূত্রগুলোই কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আলোচনায় কি পেলাম, প্রথমে আলোচনা করছি কি জাতীয় আয়, জাতীয়টাকে সংক্ষেপে বলে NI, অর্থাৎ ন্যাশনাল ইনকাম। এটা সূত্র আমরা কি পেয়েছি, GNP মাইনাস DC মাইনাস TI মাইনাস TP মাইনাস HG প্লাস SB। এটা হচ্ছে আমরা জাতীয় আয়ের সংজ্ঞা পেয়েছি। তারপর আমরা কি পেয়েছি, মোট জাতীয় উৎপাদন। আমি কিন্তু সংজ্ঞাগুলো এখন 4টা খুব সংক্ষেপে লিখে দিচ্ছি। 3 নম্বর হচ্ছে মোট জাতীয় উৎপাদন সংখ্যা। তাহলে মোট জাতীয় উৎপাদনকে কি বলা হয়, জিএনপি, অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা নির্ণয়ের আমরা কি সূত্র পেয়েছি, এটার সূত্র কিন্তু আমরা দুটো পেয়েছি, মনে আছে? এটা হচ্ছে কি আয়ের দৃষ্টিকোণ থেকে, একটা হচ্ছে কি এখানে একটু লিখে দিই, আয়ের দিক থেকে, আর একটা হচ্ছে ব্যয়। এখানে দুটো সূত্র আছে ব্যয়ের দিক থেকে। আয়ের দিক থেকে সূত্রটা কি, সামেশন আর প্লাস সামেশন ডাব্লিউ প্লাস সামেশন আই প্লাস সামেশন পি অথবা পাই। এটা হচ্ছে আয়ের দিক থেকে। আর ব্যয়ের দিক থেকে কি বেশি, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। ঠিক আছে, মোট জাতীয় উৎপাদনে দুটো সূত্র। তারপর আমরা কি আলোচনা করছি, নিট জাতীয় উৎপাদন। নিট জাতীয় উৎপাদন মানে কি, জিএনপি, এটা হচ্ছে এনএনপি, অর্থাৎ নিট ন্যাশনাল প্রোডাক্ট। খেয়াল হবে, আমি প্রথমে আবার করবো এখন। তাহলে এটার সূত্র হবে কি, অর্থাৎ এটা নির্ণয়ের সূত্র হচ্ছে নিট জাতীয় উৎপাদন, জিএনপি মাইনাস ডিসি অথবা সিসিএ। ঠিক আছে, এটাকে বিকল্পভাবে কি লেখা যায়, যেহেতু জিএনপি, দেখো জিএনপি সমান হচ্ছে আচ্ছা জিএনপি আমরা এটা লিখতে পারি। তাহলে নিট, এটা তো মূল সূত্র। এখন জিএনপি মানে আবার এইটা দেখো, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। মানে এই জিএনপি এটা গোটা লিখলাম, মাইনাস ডিসি বা সিসি। ঠিক আছে, এটা গেল নিট জাতীয় উৎপাদন। তারপরে আমরা কি আলোচনা করলাম, মোট দেশজ উৎপাদন। এটাকে কি বলা হচ্ছে, জিডিপি। এটা সূত্র আমরা কি পেলাম, খুব সহজ, সি প্লাস আই প্লাস জি, আর লাস্টে হচ্ছে কি নিট দেশজ উৎপাদন। এটা কি সূত্র পেলাম আমরা, GDP মাইনাস DC অবলিক CCA।
এটাকে আবার বিকল্পভাবে লেখা যায় কি, যেহেতু জিডিপি মানে কি, এইটা সি প্লাস আই প্লাস জি মাইনাস ডিসি বা সিসি। আচ্ছা, তাহলে এই আলোচনায় আমরা মোট 1 2 3 4 5টা সূত্র পেলাম। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কি ন্যাশনাল ইনকাম, তারপরে হচ্ছে কি মোট জাতীয় আয়ের দিক থেকে এটা, ব্যয়ের দিক থেকে এটা, ঠিক আছে। তারপরে নিট জাতীয় উৎপাদন জিএনপি মাইনাস ডিসি অবলিক সিসিএ, ঠিক আছে। আমরা এই সূত্রগুলো খাতায় লিখবো, লেখার পরে বীজগণিতের সূত্র মতো আমরা একটু প্র্যাকটিস করব। প্রথমে দেখে লিখবো, তারপরে পৃষ্ঠার পর পৃষ্ঠা না দেখে লিখবো, তাহলে মনে থাকবে। আর একটা জিনিস খেয়াল রাখবা, যে মোট জাতীয় উৎপাদন নিট জাতীয় উৎপাদন এইটার সঙ্গে এটার মিল আছে, আবার এটার সঙ্গে এটার মিল আছে সূত্রের। যেমন এখানে যা আছে তার থেকে শুধু মাইনাস নিট জাতীয় উৎপাদন, মোট দেশ সিআই আই প্লাস জি, এখান থেকে মাইনাস ডিসি, অর্থাৎ নিট কথাটা থাকলে বুঝবা যে ওখানে ডেপ্রিসিয়েশন কস্টটা আসবে এবং ওইটা বিয়োগ হবে, বাস এইটুকুই। যাই হোক, আগামী ক্লাসে আমরা এই সূত্র অনুযায়ী একটা করে অঙ্ক করব, কারণ এগুলো শুধু সূত্র মুখস্থ করলে হবে না, আমরা যখন অঙ্কে প্র্যাকটিস করব তখন কিন্তু এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর একটা ছোট্ট জিনিস আছে, এটা হচ্ছে কি মাথা পিছু আয়। এটা খুবই সহজ, এটা একটু আলোচনা করে দেয়। মাথা পিছু আয়, মাথা পিছু আয়, এটাকে ইংরেজিতে হলে পার ক্যাপিটা ইনকাম, এটা এখন মাথা পিছু আয়, ঠিক আছে। এখন এই মাথা পিছু আয় কাকে বলে? দেখো, একটা দেশে অনেক জনগণ থাকে, অনেক লোক থাকে। আমরা অনেক সময় বলি যে গল্পে গল্পে যে আমাদের দেশের মাথা পিছু আয় এখন কি $1600 বা $1500। তো এই আমরা $1500 এটা পেলাম কিভাবে, বা যে ফিগারে আমরা বলি না কেন, মাথা পিছু আয় অর্থাৎ একটা দেশের জনগণ মানে এক বছরে কত ইনকাম করে, তো এটা আমরা কিভাবে বুঝবো? তা আমরা বুঝবো কিভাবে, এটা জাতীয় আয় দেখাতে। জাতীয় আয় কি মনে আছে? জাতীয় আয়টা কি? জাতীয় আয়টা হচ্ছে কি, যে একটা নির্দিষ্ট সময়ে ওই যে সাধারণত এক বছরে একটা দেশের জনগণ যে পরিমাণ পণ্য বা সামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে। তাহলে আমরা জাতীয় আয়টা জানা, অর্থাৎ একটা দেশের জনগণ এক বছরে যে পরিমাণ পণ্য উৎপাদন করে তার আর্থিক মূল্যটা হচ্ছে জাতীয় আয়। এই জাতীয় আয় থেকে এটা নির্ণয় করা কি, মনে করো আমাদের দেশের লোক সংখ্যা 18 কোটি, সরি মনে করো জাতীয় আয় আমরা একটা পেলাম, মনে করো 24 লক্ষ কোটি, 24 লক্ষ কোটি টাকা, হ্যাঁ এরকম। এখন এইটা মনে করো জাতীয় আয়, মাথা পিছু আয় বের করতে ওই জাতীয় আয় অর্থাৎ একটা দেশে এক বছরে যা ইনকাম হবে, যা পরিমাণ পণ্য উৎপাদন তার আর্থিক মূল্য, এইভাবে না লেখে মনে করো 24 কোটি সংখ্যা পেলাম বোঝার জন্য। মনে করো আমাদের দেশে এই 2021 সালে 24 কোটি টাকা জাতীয় আয়, অর্থাৎ আমরা এই 21 সালে যা পণ্য উৎপাদন করছি তার আর্থিক মূল্য 24 কোটি টাকা। ভালো কথা, কারণ এই 24 কোটি টাকাকে আমাদের দেশের যে লোক সংখ্যা মনে করো 18 কোটি, হয়তো কর্মক্ষম লোক ধরো না, মনে করো 18 কোটি, ঠিক আছে। এই 18 কোটি দিয়ে ভাগ করলে যে অর্থটা পাওয়া যাবে সেটাই হবে তোমার মাথা পিছু আয়। যেমন আমরা অনেক সময় অঙ্ক করছি না, যে 5 জন মিলে টাকা ইনকাম করলো, মনে করো 500 টাকা 5 জন মিলে, তাহলে পার হেড ইনকাম করলো কত? তাহলে মোট যা ইনকাম করলো তার থেকে 5 ভাগ করলে 100। যদি মনে করো 5 জন লোক, যদি হয় 2 জন হয়, যে 2 জন লোক মিলে 500 টাকা ইনকাম করলো, তাহলে পার হেড ইনকাম কত? তাহলে 500 ভাগ 2। তো সেরকম একটা দেশে মোট জাতীয় আয় অর্থাৎ সামগ্রিকভাবে যত আয় হলো, ওই আয়কে ওই দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হবে মাথা পিছু আয়। তাহলে কোনো দেশের মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথা পিছু আয় পাওয়া যায়।
তাহলে এটা আমাদের বলতে হবে মাথা পিছু আয় কি, যে কোনো দেশের জাতীয় আয়কে সেই দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে মাথা পিছু আয়। ঠিক আছে, এখন দেখো তাহলে মাথা পিছু আয়ের নির্ণয়ের সূত্রটা কি, বাংলাদেশ যদি লিখি তাহলে মাথা পিছু আয় সমান হচ্ছে কি মোট জাতীয় আয়, মোট জাতীয় আয় ভাগ কি, মোট জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা। এটা খেয়াল রাখবা, মানে এটা সূত্র, মাথা পিছু আয় বের করার সূত্র কি, একটা দেশের মোট জাতীয় আয় যা হবে সেই সময় সেই দেশের লোক সংখ্যা দিয়ে ভাগ করলে মাথা পিছু আয় বেরোবে। ঠিক আছে, দেখো জাতীয় আয় কি হয়, জাতীয় আয় থেকে কিন্তু একটা দেশের প্রকৃত অবস্থা জানা যায়, যে এই দেশে এই বছরে এত জাতীয় আয় হয়েছে, ওই দেশে তাহলে বোঝা যায় যে এই দেশটা কেমন উন্নত করলো। আর মাথা পিছু আয়ের ধারণাটি ব্যবহার করে মনে করো একটা দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন সেটা বোঝা যায়। যেমন কোনো দেশের বা কোনো ব্যক্তির আয় যদি বেশি হয়, মনে করো এক বছর ইনকাম করলে মনে করো 50,000 মাথা পিছু আয়, মনে করো সামনের বছর 22 সালে মনে করো হলো 60,000, তার মানে কি গতবার থেকে এবার তোমার টাকার পরিমাণ বাড়ছে মাথা পিছু, তাহলে কি হবে, যত আয় হবে সে তার জীবনযাত্রার জন্য তত ব্যয় করতে পারবে, তার জীবনটা সহজ সুন্দর হবে। ঠিক আছে, আর সাধারণভাবে কি হয়, যে দেশের জনগণের মাথা পিছু আয় বেশি তাদের ক্রয় ক্ষমতাও বেশি, অর্থাৎ যারা আয় করে বেশি তাদের যে কোনো জিনিস বা প্রয়োজনে ক্রয় ক্ষমতাও বেশি থাকে। আর মাথা পিছু আয় বেশি হলে গেলে একটি দেশ অর্থনৈতিকভাবে উন্নত, হ্যাঁ এটা বোঝা যায়। যেমন কোনো পরিবারে মনে করে একজন ব্যক্তির আয় বেশি, দেখবে সেই পরিবারের খাওয়া দাওয়া চাল চলন, হ্যাঁ জীবনের যে প্রয়োজনীয় জিনিস এগুলো সহজে ব্যয় করতে পারে, তাদের জীবনটা ভালো, আর্থিকভাবে সচ্ছল বলি। আর যার মাথা পিছু আয় কম সেই পরিবারে দেখবে যে টানাটানি, অনেক হিসাব নিকাশ করে খরচ করতে হয়। তাহলে মাথা পিছু আয়ের দ্বারা কিন্তু একজন ব্যক্তির জীবনযাত্রার মান কেমন এটা বোঝা যায়। ঠিক আছে, তাহলে আমি আবার বলি মাথা পিছু আয় কি, যে একটা দেশের মোট জাতীয় আয়কে, মনে করো আমি এই বছরে আমার দেশের জনগণের মাথা পিছু আয় কত, তাহলে আমার এই বছরে জাতীয়ভাবে যে আয় হলো সেইটাকে আমার দেশের জনসংখ্যাতে ভাগ, মনে করো আমার এখানে জনসংখ্যা 18 কোটি, আর মনে করো আয় হয়েছে 100 কোটি। এখন পরের বার মনে করো 22 সালে মনে করো আয় হয়েছে 200 কোটি, জনগণ কিছুটা বাড়ে প্রতি বছর, তাই না, মনে করো 18,50,00,000। তাহলে ওইটাতে এটা ভাব, অর্থাৎ যখন যে সময় আমরা হিসাব করব সেই সময়ের জাতীয় আয় এবং জনসংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যাই হোক, এটা খুবই সহজ জিনিস। হ্যাঁ, তাহলে আমি আবার বলি মাথা পিছু আয়কে একটা দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা মাথা পিছু আয় হয়, এটা নির্ণয়ের সূত্র হচ্ছে মোট জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা। এই হলো এই চ্যাপ্টারের এই তোমার এই কয়েকটা সূত্র, এগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং আমি যেভাবে বললাম তোমরা এগুলো প্র্যাকটিস করবা। খুব সহজ, প্রথম মানে 4-5টা একসঙ্গে মনে হবে যে এটা কি ওটা কি, হ্যাঁ কোনো ভয়ের কারণে তোমরা নিজেরাই প্র্যাকটিস করবা, দেখবে যে একেবারে খুব সহজ, মানে একবার মনের মধ্যে আসলে আর এই 2 বছর বা যতদিন তোমরা ইয়ে করো না এই সূত্রগুলো মনে থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ আলোচনা হবে। তোমরা সুস্থ সুন্দর থাকো, খোদা হাফেজ।